নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন কত সালে? কত সালে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? কি কি রয়েছে অপশানে দেখো, 1848 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে, 1853 খ্রিস্টাব্দে নাকি 1856 খ্রিস্টাব্দে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য কি পয়েন্টস যেগুলি লর্ড ডালহৌসি দখল করেছিলেন। কি কি? সাতারা অধিগ্রহণ করেছিলেন কবে? 1848 খ্রিস্টাব্দে। সম্বলপুর কবে অধিগ্রহণ করেছিলেন বা দখল করেছিলেন? 1849 খ্রিস্টাব্দে। জৈতপুর কবে দখল করেছিলেন? 1849 খ্রিস্টাব্দে। ভগত কবে অধিগ্রহণ করেছিলেন? 1850 খ্রিস্টাব্দে। উদয়পুর কবে? 1852 খ্রিস্টাব্দে। নাগপুর 1854 খ্রিস্টাব্দে এবং ঝাঁসি 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি অধিগ্রহণ করেছিলেন। ভারতের পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন কে? ভারতের পার্লামেন্টের অধিবেশন কে আহ্বান করেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের পার্লামেন্টের অধিবেশন আহ্বান করেন। এটি রাষ্ট্রপতি দ্বারা আহ্বান করা হয় কত ধারা? 108 নং ধারা অনুসারে। এটির সভাপতিত্ব করেন স্পিকার। তার অনুপস্থিতিতে এটির সভাপতিত্ব করেন লোকসভার ডেপুটি স্পিকার বা তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান সভাপতিত্ব করেন। চেয়ারম্যান যৌথ অধিবেশনটির সভাপতিত্ব করেন না। নেক্সট কি রয়েছে, ধুয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ধুয়াধার জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, নর্মদা। নর্মদা নদীর ওপর ধুয়াধার জলপ্রপাত অবস্থিত। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত। কি রয়েছে প্রথমে, কুঞ্চিকল জলপ্রপাত যেটি ভারতের উচ্চতম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত? বারাহি নদীর ওপর অবস্থিত। জোক বা গেরসপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শরাবতী নদীর উপর অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর? কাবেরী নদীর উপর। গোকাক জলপ্রপাত কোন নদীর উপর? এটা গোকাক নদীর উপর। চাচাই জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? বিহার নদীর উপর অবস্থিত চাচাই জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ কত? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের স্বাভাবিক পরিমাণ প্রায় কত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 13 থেকে 18 গ্রাম পার 100 মিলি রক্তে। পার 100 মিলি রক্তে 13 থেকে 18 গ্রাম একজন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষের হিমোগ্লোবিনের পরিমাণ। নেক্সট, মানুষের রক্ত রক্তকণিকা এবং রক্ত রস দিয়ে গঠিত। মানুষের রক্ত কী নিয়ে গঠিত? রক্তকণিকা এবং রক্ত রস নিয়ে। রক্তকণিকা এরিথ্রোসাইট, আরবিসি, লিউকিসাইট বা ডাব্লিউবিসি নিয়ে গঠিত। আরবিসির কাজ হলো শরীরের প্রতিটি কোষে কী করা? অক্সিজেন বিতরণ করা। ডাব্লিউবিসি শরীরের ইমিউন সিস্টেমের জন্য দায়ী। শ্বেত রক্তকণিকাকে আবার ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট এবং নিট্রোফিলে বিভক্ত করা হয়। মনোসাইট হলো এক প্রকার শ্বেত রক্তকণিকা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয়দের জন্য প্রথম বাণিজ্যিক ভারতীয় ব্যাংক কোনটি? ভারতীয়দের জন্য প্রথম বাণিজ্যিক ভারতীয় ব্যাংক কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ভারতীয়দের প্রথম বাণিজ্যিক ভারতীয় ব্যাংক। ভারতের প্রথম বাণিজ্যিক ব্যাংক যা সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা পরিচালিত হয়েছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, যা 1911 সালে তার দরজা খুলেছিল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটি? এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট বা কাপ কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ হচ্ছে এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। 1888 সালে শুরু হওয়া ডুরান্ড কাপটি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ডুরান্ড কাপ বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি কোনটি? বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমির নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আটাকামা মরুভূমি। আটাকামা মরুভূমি হচ্ছে বিশ্বের সবচেয়ে শুষ্ক মরুভূমি। এটি দক্ষিণ আমেরিকার চিলি মরুভূমি ও মালভূমি এবং এটি বিশ্বের শুষ্কতম অমেরু মরুভূমি।
এটি আন্দিস পর্বতশ্রেণী এবং চিলি উপকূল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবং আন্দিস পর্বতমালার পশ্চিমী প্রশান্ত মহাসাগর উপকূলে 1600 কিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। আটাকামা মরুভূমি পৃথিবীর বৃহত্তম কুয়াশাচ্ছন্ন মরুভূমি, খুবই ইম্পর্টেন্ট। পৃথিবীর বৃহত্তম কুয়াশাচ্ছন্ন মরুভূমির নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আটাকামা মরুভূমি। নেক্সট, প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? প্রথম কোন মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? কি কি রয়েছে অপশানে? নার্গিস দত্ত, উমা দেবী, দেবিকা রানী নাকি সুলোচনা? এদের মধ্যে কে প্রথম মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কার ভূষিত হন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দেবিকা রানী। দেবিকা রানী প্রথম মহিলা যিনি দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। এই পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন অভিনেত্রী দেবিকা রানী, যিনি 17তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। 2023 সাল পর্যন্ত 53 জন পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে অভিনেতা পৃথ্বীরাজ কাপুর 1971-এ এবং অভিনেতা বিনোদ খান্না 2017-তে একমাত্র মরণোত্তর প্রাপক। এরা দুজন কিন্তু মৃত্যুর পর দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কাকে বলা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আর.সি. দত্ত। আর.সি. দত্ত হচ্ছে ভারতীয় অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ। আর.সি. দত্তর ফুল নাম কি? রমেশচন্দ্র দত্ত অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবর্তক। রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন সরকারি কর্মচারী, রাজনীতিবিদ, রাজনৈতিক ও অর্থনৈতিক চিন্তাবিদ এবং লেখক। 1871 সালে তিনি ভারতীয় সিভিল সেবাতে প্রবেশ করেন। তিনি 1899 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। তিনি 1894 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? হৃৎপিণ্ডের সংকোচন প্রক্রিয়া কি নামে পরিচিত? হৃৎপিণ্ডের সংকোচন প্রক্রিয়া কি নামে পরিচিত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সিস্টল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হৃৎপিণ্ডের সংকোচন প্রক্রিয়াকে সিস্টল বলা হয়। হৃৎপিণ্ডের প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? ডায়াস্টল বলে। সংকোচন প্রক্রিয়া সিস্টল আর প্রসারণ প্রক্রিয়াকে বলা হয় ডায়াস্টল। স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। কি কি? বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় আর কি ডান নিলয়। এই 4টি হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। সংসদে একটি বিল সাধারণত কতবার পঠিত হয়? সংসদে একটি বিল সাধারণত কতবার পঠিত হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 3 বার। সংসদে একটি বিল 3 বার পঠিত হয়। সংসদে একটি বিল সাধারণত 3 বার পঠিত হয়। বিলটির প্রথম পঠন হয় যখন এটি আইনসভায় পেশ করা হয়। দ্বিতীয় পাঠের সময় বিলের খসড়া পড়া হয়। তৃতীয় পাঠের সময় বিলটি সমস্ত সংশোধনীর সাথে পড়া হয় এবং একটি আইনসভা সংস্থা দ্বারা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত ছিলেন বা বাজাতেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বাঁশি। পান্নালাল ঘোষ একজন বিখ্যাত বাঁশিবাদক ছিলেন। পান্নালাল ঘোষ একজন জনপ্রিয় বাঁশিবাদক এবং সুরকার ছিলেন, যিনি 1960 সালে মারা যান। তিনি ভারতীয় শাস্ত্রীয় বাঁশির প্রতিকৃত হিসেবেও পরিচিত ছিলেন। পান্নালাল ঘোষের আসল নাম ছিল কি? অমলজ্যোতি ঘোষ। খুবই ইম্পর্টেন্ট। পান্নালাল ঘোষের আসল নাম কি? অমলজ্যোতি ঘোষ। নেক্সট, ভারতের শীতলতম স্থান কোনটি? ভারতের শীতলতম স্থান কোনটি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, দ্রাস। দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান। দ্রাস হলো ভারতের শীতলতম স্থান এবং বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতিপূর্ণ স্থান। একে প্রায়ই লাদাখের কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। দ্রাস জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় NH-1-এ জজিলা গিরিপথ এবং কার্গিল শহরের মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। সোডিয়াম ক্লোরাইড বা NaCl এর অপর নাম কি? সোডিয়াম ক্লোরাইড বা NaCl এর অপর নাম হলো, কি কি রয়েছে অপশনে দেখো। টেবিল লবণ, খাদ্য লবণ, সৈন্ধব লবণ নাকি ওপরের সবকটি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ওপরের সবকটি। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কিন্তু টেবিল লবণ নামেও পরিচিত, খাদ্য লবণ নামেও পরিচিত, সৈন্ধব লবণ নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, কোন সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে একটি পৃথক অঙ্গরাজ্যের মর্যাদা দান করা হয়? কোন সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে একটি পৃথক অঙ্গরাজ্যের মর্যাদা দান করা হয়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 13তম সংশোধনীর মাধ্যমে নাগাল্যান্ডকে একটি পৃথক অঙ্গরাজ্যের মর্যাদা দান করা হয়। 1960 সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নেহরু এবং নাগা পিপল কনভেনশনের
এনপিসি নেতাদের মধ্যে আলোচনার পর একটি 16 দফা চুক্তি হয়েছিল, যার মাধ্যমে ভারত সরকার নাগাল্যান্ডকে ইউনিয়নের মধ্যে একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি দেয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মানবদেহে রক্তের শতকরা কত ভাগ রক্তরস? মানবদেহে রক্তের শতকরা কত ভাগ রক্তরস রয়েছে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 55%। মানবদেহে রক্তের শতকরা 55% রক্তরস রয়েছে। রক্তে প্রায় 55% অংশ রক্তরস এবং প্লাজমা এবং বাকি 45 রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ। এতে জলের পরিমাণ 90 থেকে 92% এবং দ্রবীভূত কঠিন পদার্থের পরিমাণ 8 থেকে 10%। রক্তরসের কঠিন পদার্থ বিভিন্ন জৈব 7 থেকে 9% এবং অজৈব 0.9% উপাদান নিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন কে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ কে করেন? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স গীত গোবিন্দ গ্রন্থটির ইংরেজি অনুবাদ করেন। গীত গোবিন্দের প্রথম ইংরেজি অনুবাদ 1792 সালে স্যার উইলিয়াম জোন্স লিখেছিলেন, যেখানে কালিঙ্গা অর্থাৎ কলিঙ্গ প্রাচীন উড়িষ্যা এর সেন্ডুলি অর্থাৎ কেন্দুলি শাসানা কে জয়দেবের উৎপত্তিস্থল বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয় এবং কবি নিজেই এটি কি করেছেন? উল্লেখ করেছেন। গীত গোবিন্দর অরিজিনাল ভার্সনের রচয়িতাকে এটা কিন্তু হয়ে যাবে জয়দেব। নেক্সট, মরীচিকার একটি উদাহরণ হলো, মরীচিকার একটি উদাহরণ হলো বা মরীচিকা যার উদাহরণ, কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। মরীচিকা হলো আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মহাবিদ্রের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের নাম। মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্পের নাম। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, দুরাশা। দুরাশা হচ্ছে মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। নেক্সট, এল নিনো কোন মহাসাগরে বিকশিত হয়? এল নিনো কোন মহাসাগরে বিকশিত হয় বা দেখা যায়? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। কি হবে? এল নিনো প্রশান্ত মহাসাগরে বিকশিত হয়। এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত, যার প্রভাব পড়ে বিভিন্ন দেশের আবহাওয়ায়। পূর্ব প্রশান্ত মহাসাগরে দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল ঘেঁষে পেরু ইকুয়েডর বরাবর কোনো কোনো বছর ডিসেম্বর মাস নাগাদ এক প্রকার উষ্ণ দক্ষিণমুখী স্রোতের সৃষ্টি হয়। এর নামই কিন্তু কি? এল নিনো। নেক্সট, বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, অজয় বাঙ্গা। অজয় বাঙ্গা হচ্ছে বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট। অজয় বাঙ্গা বিশ্বব্যাংক গ্রুপের 14তম সভাপতি নির্বাচিত হন এবং 2 জুন 2023-এ বিশ্বব্যাংক গ্রুপের সভাপতি হিসেবে তার 5 বছরের মেয়াদ শুরু করেন। অজয় বাঙ্গা বা বঙ্গ সম্প্রতি জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নেক্সট, ব্যাঙাচি রূপান্তরে সাহায্যকারী হরমোনটি হলো, ব্যাঙাচি রূপান্তরের সাহায্যকারী হরমোনটির নাম কি? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, থাইরক্সিন। থাইরক্সিন হরমোন ব্যাঙাচিকে রূপান্তরে সাহায্য করে। থাইরক্সিন হরমোন হলো ব্যাঙের রূপান্তরের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ হরমোন। থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন নিঃসরণ করে। তাহলে থাইরক্সিন কোথা থেকে নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে, যা মানুষ সহ সমস্ত মেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য একটি হরমোন। নেক্সট, কোন গ্রন্থে বিনায়ক দামোদর সভারকার সিপাহী বিদ্রোহকে বর্ণনা করতে গিয়ে বলেছেন এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় যুদ্ধ? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন গ্রন্থে বিনায়ক দামোদর সভারকার বলেছেন যে সিপাহী বিদ্রোহ এটা ছিল একটি পরিকল্পিত জাতীয় যুদ্ধ? কি ছিল গ্রন্থটির নাম? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে বিনায়ক দামোদর সভারকার বলেছেন যে সিপাহী বিদ্রোহ ছিল একটি পরিকল্পিত জাতীয় যুদ্ধ। নেক্সট, সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক কত? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 100 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রপৃষ্ঠে জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর চাপের সাথে জলের স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়। উচ্চ চাপে একটি তরলের স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপে ওই তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হয়। নিম্নচাপ এবং অধিক উচ্চতায় স্ফুটনাঙ্ক কি হয়? কম হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো,
ক্ষারের স্বাদ কি ধরনের হয়? ক্ষারের স্বাদ কি ধরনের হয়? কি কি রয়েছে অপশানে দেখো, তিক্ত, অম্ল, মিষ্টি নাকি স্বাদহীন। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তিক্ত। আর অ্যাসিডের স্বাদ হয় কীরকম? অ্যাসিডের স্বাদ হয়ে যাবে অম্ল প্রকৃতির। ক্ষারের স্বাদ হয় তিক্ত প্রকৃতির আর অ্যাসিডের স্বাদ হয় অম্ল প্রকৃতির, মনে রাখবে। নেক্সট, বাংলায় প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? বাংলায় প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস কোথায় স্থাপিত হয়েছিল? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে হুগলিতে। বাংলায় প্রথম মুদ্রণখানা বা প্রিন্টিং প্রেস হুগলিতে স্থাপিত হয়েছিল। বাংলায় প্রথম মুদ্রণ যন্ত্রটি ছিল 1778 সালে হুগলিতে মিস্টার অ্যান্ড্রিউস এটি প্রতিষ্ঠা করেছিলেন। হালহেদের ব্যাকরণ এখানে ছাপা হয়েছিল। চীনারা 10ম শতাব্দীতে প্রথম মুদ্রণের পদ্ধতি আবিষ্কার করেছিলেন। মুদ্রণ যন্ত্রটি আবিষ্কার করেছিলেন জোহান্স গুটেনবার্গ। তাহলে মুদ্রণ যন্ত্রকে আবিষ্কার করেন জোহান্স গুটেনবার্গ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কাবুলিওয়ালা গল্পটির রচয়িতাকে? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কাবুলিওয়ালা গল্পটির রচয়িতাকে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। কাবুলিওয়ালা গল্পটির রচয়িতা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, টিসকো গড়ে উঠেছে। টিসকো অর্থাৎ কি? টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি গড়ে উঠেছে কোন নদীর তীরে? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে টিসকো গড়ে উঠেছে। কোথায় গড়ে উঠেছে? সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে। ঝাড়খণ্ডের জামশেদপুরে সুবর্ণরেখা ও খড়কাই নদীর মিলনস্থলে অবস্থিত টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বা সংক্ষেপে কি? টিসকো। 1907 সালে জামশেদজি টাটার উদ্যোগে গড়ে ওঠে এবং 1911 সালে এর উৎপাদন শুরু হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন কে বা কারা? আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন। কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, শিরশির পাণ্ডুরাও হেগড়ে। শিরশির পাণ্ডুরাও হেগড়ে আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন। আপিক্য আন্দোলন চিপকো আন্দোলনের অনুরূপ একটি আন্দোলন। দক্ষিণ পশ্চিম ভারতের পশ্চিমঘাট রক্ষার জন্য একটি যুবক মণ্ডলীর প্রতিনিধিদের দ্বারা সেপ্টেম্বরে 1983 সালে শুরু হয়েছিল। বনের মধ্যে প্রতিবাদ 38 দিন ধরে চলতে থাকে এবং অবশেষে কাটার আদেশ বাতিল করা হয়। এই আন্দোলনের সাফল্য অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে এবং উত্তর কন্নড় এবং শিমোগা জেলার সমগ্র সিরসি বন বিভাগকে জুড়ে 8টি এলাকায় এই আন্দোলন শুরু হয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হৃদচক্রের গড় সময়কাল কত সেকেন্ড? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হৃদচক্রের গড় সময়কাল কত সেকেন্ড? কি হয়ে যাবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, 0.8 সেকেন্ড। হৃদচক্রের গড় সময়কাল হচ্ছে 0.8 সেকেন্ড। হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল অলিন্দের সংকোচন প্রসারণ এবং নিলয়ের সংকোচন প্রসারণের 4টি পর্যায়কে একত্রে কি বলা হয়? হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল বলা হয়। হৃদচক্রের গড় সময়কাল কত? 0.8 সেকেন্ড। হৃৎপিণ্ড মানবদেহে রক্ত সঞ্চালনে পাম্প মেশিনের ন্যায় কাজ করে। হৃৎপিণ্ড মানবদেহে কীভাবে কাজ করে? রক্ত সঞ্চালনে পাম্প মেশিনের মতো কাজ করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো থাকে এবং ভবিষ্যতে এরকম ভিডিও যদি আরও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।